আজকে ঐতিহ্যবাহী ইয়ারপুর ইউনিয়নে নরসিংপুরে আজকে এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকাবাসী, ভাই ও বোনেরা এবং বাড়িতে বসে যারা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমাদের বেশ কয়েকদিন ধরে আমরা যারা দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত সক্রিয় নেতাকর্মী, বিভিন্ন পদ পদবি নিয়ে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন, তাদের কারোই মন ভালো না। কারণ আমাদের প্রিয় নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আলাদাভাবে অনুষ্ঠান করে দোয়া অনুষ্ঠান করছি। আজকেও আমরা জিরাবতের জয়গন্নেসা মাদ্রাসায় দুপুরে সেই মিলাদে শরিক হয়েছিলাম। আরও ম্যাডামের নামে এই ঢাকা 19 আসনে আরও বিভিন্ন জায়গায় সেই দোয়া ও মিলাদ মাহফিল হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বয়স 80 বছর, একজন আপসীর নেত্রী। 86 সালের নির্বাচনে যে জনগণকে ওয়াদা করেছিল যে এর সাথে আন্ডারে এই নির্বাচনে আমরা যাব না, শেখ হাসিনা ওয়াদা করেছিল। কিন্তু একদিন পরে দেখলাম অনেক টাকার বিনিময়ে বিএনপিকে বাদ দিয়ে শেখ হাসিনা সেই নির্বাচনে গিয়েছিল, যদিও সেই নির্বাচন 1.5 বছরের বেশি টিকে নেয়। এই যে আমাদের নেত্রীর নামে যে মিথ্যা মামলা দিয়ে 5 বছর, পরবর্তীতে আরও 5 বছর, 10 বছর রায় দিয়ে 2 বছর এই কারাগারে, যে কারাগার কন্ডেম বাতিল, আমরা অনেকেই এই কেন্দ্রীয় কারাগারে জেলখানায় থাকার সুযোগ হয়েছে এই 17 বছর। তাকে 2 বছর আটকে রেখেছিলেন এবং আজকে যে তার গুরুতর অসুখ, সেখানে তাকে ডাক্তার একাধিকবার বলেছে যে তার বিদেশে নিয়ে চিকিৎসা করা উচিত। শেখ হাসিনা যাইতে দেয়নি। তাই তার কাছে মনে হয়েছে, সে ভেবেছিল হয়তো এখানে ঠিকমতো চিকিৎসা না পেলে উনি হয়তো বাঁচবে না। উনি অনেক চেষ্টা করেছেন এই দলকে বিভেদ মধ্যে রাখতে, এই দলকে ভাগ করতে, যাতে বিএনপির নাম নেওয়ার কোনো ব্যক্তিকে বাংলাদেশে খুঁজে না পাওয়া যায়। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, খুন, মামলা, হামলা, জেল এইসব দিয়ে বিএনপি কোনো নেতাকে এই দল থেকে নিতে পারেনি। আমি 1993 সালে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি সভাপতির দায়িত্ব পালন করেছি। 2011 সালে আমি আশুলিয়া থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি এবং 2016 সাল থেকে 22 সাল 6 বছর ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। ওই সময় আমার সাথে তারেক রহমানে নানা প্রসঙ্গে জেলা নিয়ে অনেক আলাপ হয়েছে। কি যে অমানসিক কষ্ট করেছেন এই দলটা ঐক্যবদ্ধ রাখতে গিয়ে। আজকে দেখেন, আজকে যদি এই আন্দোলন না হতো, যে আন্দোলনে 1500 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি। 25,000 ছাত্র শ্রমিক জনতা, যারা 1 হাত নাই, 1 পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, অনেকে পঙ্গু, বাসায় বসে আছে, শুয়ে আছে, অনেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। বেঁচে থাকলে আমার মতো ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, শিক্ষক হইতো, এসপি হইতো, ডিসি হইতো, সচিব হইতো, ভালো ব্যবসায়ী হইতো। শেখ হাসিনা তাদের হইতে দেয়নি। আজকে তাদের কারণে আমরা এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। তারা জীবন দিচ্ছে কেন? এই গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্রের প্রথম সোপান সুষ্ঠু নির্বাচন, যেটা আমরা আশা করে আছি যে একটি স্বচ্ছ, সুন্দর, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, সেরকম একটি নির্বাচন
2026 সালে ফেব্রুয়ারিতে হবে। এরকম একটি সময় আমরা কিছুটা ভারাক্রান্ত। আমরা প্রোগ্রাম ক্যান্সেল করি না, কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের নেত্রীর জন্য দোয়া করি যাতে তাকে হায়াত দেয় এবং জীবনদশায় উনি দেখে যাক যে তার স্বামীর হাতে গড়া বিএনপি 1978 সালে 1 সেপ্টেম্বর যে বিএনপির জন্ম হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, 2079 সালে যখন সংসদ নির্বাচন হয় ফেব্রুয়ারি মাসে, আমার বাবা যে নির্বাচনে ধানের শীষ মার্কা পেয়েছিল তখন এটা ছিল ঢাকা 20 আসন, কাশিমপুর কোনাবাড়ি এই সাভারের সাথে ছিল। সেই নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়েছিল 260টি আসন পায় বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 91 সালে এবং 2001 সালে 2 বার ক্ষমতায় এসেছে, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছে। আমাদের নেত্রীরও ইচ্ছা ছিল যে তার জীবন দশায় এই দল আবারও রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবে এবং বিএনপিকে যে মানুষ এখনও পছন্দ করে, ধানের শীষ মার্কা যে অত্যন্ত জনপ্রিয় মার্কা, এটা এই নির্বাচনে আবারও প্রমাণিত হবে। সেজন্য আমরা সত্যি উদ্গ্রীব যে আমরা আমাদের নেত্রীকে সুস্থ দেখতে চাই এবং তার মতো মানুষ দেশের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য বেঁচে থাকা দরকার। আজকে আমি ডাক্তার সালাউদ্দিন হয়েছি, ঢাকা 19 আসনের 5মবারের মতো আমি মনোনয়ন পেয়েছি। সারা বাংলাদেশে অনেকে আমাকে চিনে, কারণ আন্দোলন সংগ্রাম অবদান তো আমাদের বিএনপিতে কম না। এই খালেদা জিয়াই আমাকে নেতা বানাইছে, মনোনয়ন দিছে, আপনারা ভোট দিচ্ছেন, তার হাতের থেকে আমি ধানের শীষ নিয়েছি। অতএব এইটা তো আমি আর ভুলতে পারি না। দোয়া করি এবং শুধু একটি অনুষ্ঠানে দোয়া করলে হবে না, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের নামাজের প্রার্থনায় যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিদিন থাকে যতদিন সুস্থ না হবেন। এটাই আপনাদের কাছে, এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আবেদন। এখানে অনেক ইয়াং ছাত্র ছাত্রী যুবকদের দেখতে পাচ্ছি, যাদের উদ্দেশ্যে আমার জীবন বৃত্তান্ত 2 মিনিট বলা দরকার। কারণ আমরা যে 17 বছর কি করেছি তোমরা তো দেখো নাই। তোমাদের জন্মের আগেই আমি এখানে নেতৃত্ব দিয়েছি। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 1980 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল থেকে 87 সালে MBBS মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি ইন বাংলাদেশ, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি আমি পাস করে 1 বছর ইন্টার্নি করে, তখন BCS পরীক্ষা চলছিল এবং আমি সেই BCS পরীক্ষা দেওয়াতে পাসও করলাম। 10 BCS হেলথে পাস করে আমার প্রথম পোস্টিং হলো 91 সালে কিশোরগঞ্জ ইটনা উপজেলা মেডিকেল অফিসার হিসেবে। তারপর আমি 93 সালে সাভারে আসি। সাভারে আসিয়ে জনগণ আমাকে ধরে যে তোমাদের দেওয়ান পরিবারের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, তোমার চাকরি করলে হবে না। এটা বলতে 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 আমার মাথায় এটা ঢুকলো এবং আমি 96-এ 1 জানুয়ারি চাকরি ছেড়ে দিলাম। ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, BCS পাস করে চাকরি, যে চাকরি অনেকে সুনামহীন মনে করে, যে চাকরি অনেকে অনেক সময় নাকি অনেক টাকা ঘুষ দিয়ে সেই চাকরির ব্যবস্থা করে আমরা শুনেছি, সেই চাকরি ছেড়ে দিলাম। তখন আমার নমিনেশন কনফার্ম হয় নাই, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল যে আমি দেওয়ানের দেশের সন্তান, সবারই কোনো যোগ্য লোক নাই, আমাকে নমিনেশন দেওয়ার সম্ভাবনা আছে এবং আমাকে সত্যি সত্যি নমিনেশন দিয়ে দিল 96-এ। আপনাদের ভোটে MP হলাম, আবার 2001-এ নমিনেশন দিয়ে দিল, আবার MP হলাম। তারপরে আরও 2 বার ইলেকশন করেছি, যে ইলেকশন দিনের ভোট রাতে হয়েছে। এই 17 বছর খালি পালিয়ে পালিয়ে ছিলাম। আমাকে মাত্র 3 বার জেলে যেতে হয়েছে। আমার নামে মাত্র 53টি মামলা এখনও আছে, যেগুলো নিয়ে আমাকে এই নির্বাচনে কন্টেস্ট করতে হচ্ছে। আমার বাবা 45 বছর 1943 থেকে 88 সাল এই এলাকার চেয়ারম্যান ছিলেন। প্রথমে আসলে ইউনিয়ন এবং স্বাধীনতার পরে আনোয়ার জং সাহেব ইউনিয়ন ভাগ করে দিল যে এই ঝামেলা রাখার দরকার না, ওইদিকে জায়গা। সে আশুলিয়া ইয়ালপুর 2 ভাগে ভাগ করল। আব্বা ইয়ালপুরে পড়ে গেলেন। পরপর 9 বার এই এলাকার মানুষের সেবা করেছেন। এই যে বিপ্লব 2003 সালে প্রথমবার এবং 2011 সালে দ্বিতীয়বার, 2 বার চেয়ারম্যান হয়েছে, 1 বার ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজবেন্ড আপনও
মিনি আপা আমার বড় বোন, 2 বছরে সে মারা গেছে ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে। তার হাজব্যান্ড হুমায়ুন ভাই 1984 থেকে 2011 সাল 27 বছর একটানা পরপর 5 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। শেখ হাসিনা আমাদের রাজনীতিটা করতে দিল না। আজকে আল্লাহ উসিলায় আমার হায়াত আছে দেখে, এখনও সুস্থ আছে দেখে আমি আসছি আপনাদের সামনে ভোট চাইতে। তা না হলেও তো হায়াত না থাকলে তো আমি আগেই হয়তো মারা যেতাম। তো এই ইউনিয়ন যেটি আব্বা, বিপ্লব, আমি দীর্ঘদিন আপনাদের পাশে বিভিন্ন দায়িত্ব নিয়ে সেবা করেছি। আপনার ভোট একটা পবিত্র আমানত। আপনি কাকে ভোট দিবেন, আপনি চিন্তা করবেন কাকে ভোট দেওয়ার নিরাপদ, তার পারিবারিক ঐতিহ্য কি বলে, সে বিগত যখন এমপি ছিল তখন কি দায়িত্ব পালন করেছে, তার দ্বারা এই এলাকায় কী কী উপকার হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, সেগুলো আপনি বিবেচনা করেন। এই 1-1.5 বছর আমি যে এলাকায় ঘোরাঘুরি করলাম, তাতে আমার মুখের ভাষা, আমার শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ কি বলে, আমি কি দায়িত্বশীল আচরণ করেছি কিনা। আপনারা আমাকে যেখানে যেখানে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, ওয়াজ মাহফিলে, খেলার মাঠে, স্পোর্টসে কিংবা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠানে, সেই সব জায়গা আমি আপনাদের ডাকে সাড়া দিয়েছি কিনা, আপনারা আমার উপর ভরসা পাবেন কিনা, আমার মতো লোক যে যার অভিজ্ঞতা আছে সে আবার নির্বাচিত হলে আপনাদের কল্যাণ হবে কিনা, আপনারা বিপদমুক্ত হবেন কিনা, আপনাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হবে কিনা, এগুলো দেখেই তো আপনি ভোট দেবেন। আপনারা বিবেচনা করতে থাকেন। নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে, হিসাব নিকাশ করতে থাকেন, যাকে যোগ্য মনে করেন তাকে দিবেন। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দিব, এইবারে নির্বাচনে এটা স্লোগান। আমি আপনার কাছে আপিল করছি, আমাকে যোগ্য মনে করলে দিবেন, এবং এই ভরসা আমার আছে যে আপনারা আমাকে ভোটের মাধ্যমে আপনাদের পাশে থাকা, কাজ করার সুযোগ করে দিবেন। আমরা কিছু সামাজিক কাজও এর আগে করেছি, যেটা অনেকে জানেন, আবার রিপিট করতে হচ্ছে। আব্বা মারা গেলেন 90 সালে ফেব্রুয়ারিতে, সেটাও স্কুলে পিকনিক কুমিল্লা গিয়েছে। সেই স্কুলে ছাত্রদের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, সেই বিচার করতে আসে রাত 12টার সময়, 12টা সাড়ে 12টার সময় এই জিরাবো গ্রামে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে 9 তারিখ গভীর রাতে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 1990 সাল। 12টার পর ধরে ইংলিশে আমরা 10 তারিখ ধরি, আব্বা মৃত্যুবার্ষিকী সেজন্য 10ই ফেব্রুয়ারি 1990। এবং দেখেন এই প্রতিষ্ঠান আমার বাবা 1930 সালে আমাদের জিরাবো প্রাইমারি স্কুল করেছে গ্রামবাসীকে নিয়ে, 1961 সালে সে হাই স্কুলটা করেছে গ্রামবাসীকে নিয়ে। আমি এসে 93-তে, আমার বাবা যেহেতু বেশ জমির মালিক ছিলেন, 93-তে আমার 1 বিঘা জমি সরকার বলল যে জমি দেবে তাদের নামে প্রাইমারি স্কুল হবে। তখন একটা স্বল্প মেয়াদি ছিল। আমি 93-কে 1 বিঘা জমি দিলাম সিকুন্ডিয়া সালেহাইদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন এটা এতদিনের সরকারি হয়েছে। 96-এ গ্রামবাসী ধরল যে বাবু যেহেতু ওই গ্রামের সন্তান, আমরা এখন একটা প্রাইমারি স্কুল, হাই স্কুলে সেটা কলেজ করতে, কলেজ দিলাম। ওই সময় নিয়ম ছিল 9 বিঘা জমি দিতে হবে। 9 বিঘা তো দিছি, পরে আরও 3 বিঘা দিছি। জিরাবো একটা হাইল্যান্ড, 1% জমির দাম। এখন আমি 12 বিঘা জমি দেওয়া হয়েছে, 33% হিসাবে 12 বিঘা জমি দেওয়া হয়েছে। 1 বিঘা জমির দাম 7 কোটি 8 কোটি, এটা আমরা দিয়ে দিচ্ছি স্কুলের নামে। আমি 2003 সালে সাভারে দেওয়ানিস ল কলেজ করেছি, যেখানে অলরেডি 1000-এর উপরে স্টুডেন্ট পাস করে বেরিয়ে গেছে। আমি 2006 সালে নিশ্চিন্তপুরে দেওয়ানিস উচ্চ বিদ্যালয় করেছি, একটি প্রাইমারি স্কুল সরকারি, একটি হাই স্কুল এমপিওভুক্ত যার বেতন সরকার দেয়, একটি কলেজ যেখানে 500 স্টুডেন্ট আছে, বেতন সরকার দেয়, একটি ল কলেজ যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদনপ্রাপ্ত, প্রতি বছর বছর পরীক্ষা দিচ্ছে। আমি এইসব সামাজিক কাজ করেই মানুষের কাতারে আসছি, যে কিছু সামাজিক কাজ না করলে মানুষের আস্থা হবে না। আজকে জিরাবরে ঈদগাহ, কবরস্থান, পরিবার কল্যাণ কেন্দ্র, 1 বিঘা জমিতে 1.5 বিঘা, পোস্ট অফিস, এগুলো সব আমাদের জমিতে। জয়গন্নেসা মাদ্রাসা আমরা পরিবার ব্যয় জমি দিয়েছি। যেহেতু আব্বার জমি ছিল,
অতএব তার জমি দিতে তো আমাদের কষ্ট না, নিজেও কামাইতো না, বাপেও কামাই, সমস্যা কী? কারণ এই জিনিসগুলো সাদকে জারিয়া, যতদিন এইসব জায়গায় মানুষ নামাজ পড়বে, মাদ্রাসা ইয়েরা পড়াশোনা শিখবে, স্কুলের ছাত্রছাত্রীরা ততদিন এদের দোয়া বর্ষিত হইতে থাকবে। তা আমরা সেটা করেই কিন্তু রাজনীতিতে আসছি। আমি কয়েকটি প্রসঙ্গ অপ্রাসঙ্গিক অনেকে মনে করতে পারে, কিন্তু যেখানে অনেক মানুষ আছে তাদের উদ্দেশ্যে আব্বা দিয়ে একটা ঘটনা আমি বলতে চাই। আব্বা, আমি একবার ইন্টারমিডিয়েটের সময় আব্বাকে দেখতাম, আমি ক্যারেক্ট করে দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে 80 সালে বাড়িতে আসছি। আব্বা তার পুরানো বন্ধুবান্ধব দেখলে আমাদের 3 ভাই 3 বোনকে এনে পায়ে ধরে সালাম করায়। তা আমি কয়েকদিন সালাম করার পর মাকে বললাম যে আম্মা, আব্বা এটা কী শুরু করছে? আমি এই একটু রেস্ট নিতে, আমরা সালাম করি কাকে? দাদা দাদি, নানা নানি, খালা খালু, খালু ফুবু ফুবা, এই যে ঘনিষ্ঠ আত্মীয়, মানে 2 সাইডে মামা মামি, এদেরকে সালাম করে, জ্যাংটার লোককে তো সালাম করলে হবে না। তা আমরা বাবাকে অনেক ভয় পাইতাম, সম্ভবত মাও ভয় পাইত। তো মা কয়েকদিন পরে তাকে একদিন বলল যে বাবু তো কইছে যে এইভাবে সালাম করা নাকি ঠিক না। আব্বা বলল যে বাবুরা সালাম করতে হবে না, কিন্তু অন্য ছেলেমেয়েরা যেন সালাম করে। এরপরে দিয়ে একদিন আমি ডাকছি, কোনদিন বাথরুমে পলায় থাকি, কোনদিন ওয়ালটপকে জায়গা, আব্বার কথা শুনি না। একদিন শুক্রবেলা আব্বা আমার নামাজ টামাজ পড়ে আমরা বাসায় খেতে বসছি, বক্সিবাজারে থাকি আমরা তখন, ভাড়া বাসায়। আব্বা বলছে, জীবনে বড় হইতে হইলে শুধু বাবা মা শিক্ষকের দোয়া যথেষ্ট নয়, অনেক মানুষের অনেক দোয়া লাগে। তুমি যদি এই লেভেলে বড় হয়, যাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাম দিবে, সেরকম বড় হইতে হইলে শুধু বাবা মা শিক্ষকদের দোয়া যথেষ্ট না। দেখেন, আজকে এখন বুঝি যে আমার বাবা এটা কি বলে গিয়েছিলেন, ওই বয়সে এটার গুরুত্ব কিন্তু আমরা বুঝি নাই। আপনারা শুনেছেন কি না, ভূপেন হাজারিকা একটা খুব জনপ্রিয় গান আছে, মানুষ মানুষের জন্য, যে গানটা উনি নিজে গেয়েছেন, নিজে সুর করেছেন, নিজে রচনা করেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গানের শেষের দিকে কয়েকটি লাইন আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না অবন্ধু। এইটা ছোটোবেলায় মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ। এই বেলায় বড়বেলায় এখন আমি দেখি অনেক শিক্ষিত মানুষ অমানুষ। এরা কেন লেখাপড়া শিখছে, কেন বিএ পাস করছে, কেন এমএ পাস করছে, কেন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করছে? ও তো একটা গরু, একটা ছাগল, এরা কেউ দেখতে পারে না। ওর কাজ হলো মানুষের ক্ষতি করা। ও এলাকায় থাকে কেন, ওই দেশ থেকে জায়গা না কেন, মনে মনে বলি, তাকে তো আমি খেতানো কেউ না। তো এইসব অমানুষদের থেকে আপনারা দূরে থাকেন। অনেক আপনার আশেপাশে আছে, আপনি তাদের চিনেন, আপনি মনে মনে নিয়ত করেন ও অমানুষ, ওর সাথে কথাও কমো না, ওর সাথে আড্ডাও দিয়েন না। এই অমানুষদের সামাজিকভাবে বয়কট করা দরকার, এটা আপনারা মনে মনে নিয়ত করেন, যে যার মতো বয়কট করুন। আর ইয়াং ছেলেদের উদ্দেশ্যে বলছি, ফ্যামিলি ইজ মাই লাস্ট ডেস্টিনেশন। ছেলেদের দেখি, আমার এটা অভিজ্ঞতা থেকে দেখছি, 1-1.5 বছর ঘুরে ইন্টারমিডিয়েটে পড়লে মনে করে আমি বাপ মার থেকে বেশি বুঝি। হ্যাঁ, আমার বাবা তো 8 পাস 10 পাস, বাবা বুঝে কি? তাহলে বুঝে এই সাবজেক্ট পড়বো, ওই কলেজে ভর্তি হবো, এই মোবাইল লাগবে, ওই প্যান্ট লাগবে। হ্যাঁ, এগুলা খালি বাবারে বুঝাইতে থাকে। কারণ বাবা মা তো ছেলে মেয়েদের সাথে এই ব্যাপারে তর্ক করতে পারে না। এবং আমি অনেক ঘটনা জানি যে বড় হয়ে বাড়িঘর বিক্রি করে সেই সন্তানকে পড়াশোনা করছে, তারপর সন্তান মানুষ হয়েছে বলে মনে হয়, কিন্তু কাজকর্ম দেখি তারপর তার বাবাকে আর তার সাথে রাখে না, তাকে ওল্ড হোমে দিয়ে দেয় যে বাবা তোমাকে টাকা দিব, তুমি আমাদের সাথে থাইকো না, কারণ আমার বউ তো এটা পছন্দ করতেছে। যাকে এত কষ্ট করে বড় করলো, মানুষ করলো, একটা মেয়ে ধৈরায় না, বিয়ে করে এমন করে বউ পছন্দ করে না, বাবা মা ভুলে গেলাম, এখন বউ হলো আসল ঠিক। সেই কারণে ফ্যামিলি ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন হলো। এখান থেকে যদি বাসে করে কেউ কক্সবাজার যান,
বাসটা কোথাও থামে চা খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য, বাথরুমে যাওয়ার জন্য, কিন্তু ডেস্টিনেশন হলো কক্সবাজার। তুমি যদি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় অ্যাক্সিডেন্ট করো, তোমাকে আশেপাশে কোনো ক্লিনিকে, হাসপাতালে কেউ না কেউ নিয়ে যাবে, তোমার বন্ধুবান্ধবরা দিয়ে একদিন তোমার খবর নেবে। কিন্তু যতদিন তুমি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি না আসবা, তোমার বাবা মা, বড় ভাই বোন, তার কিন্তু চিন্তা যাবে না, তার ঘুমায় শান্তি হবে না। তোমাকে সুস্থ করে বাড়িতে আনা পর্যন্ত তার কিন্তু ঘুম নাই। অতএব সেই পরিবারকে তুমি ভুলে গিয়া তুমি অনেক কিছু হয়ে যাবা, আল্লাহ তোমার জন্য একদম আশীর্বাদ নিয়ে বসে আছে, দোয়া নিয়া, যে তোমাকে খালি উপরে তুলবে, উপরে তুলবে। বাবা মা বদদোয়া করে না, কিন্তু বদদোয়া লেগে যায়। আমি খুব কম মানুষকে জানি, দুই একজনকে নাম হয়তো বলতে পারবো, যারা বাবা মাকে কষ্ট দিয়ে বড় হয়েছে। অতএব তোমাদের কাছে অনুরোধ করি, লেখাপড়া শিখতেছো, আমরাও চাই তোমরা পড়াশোনা শিখে ভালো ভালো জায়গায় যাও। যেসব জায়গায় আমি যেতে পারি নাই, আমার থেকে বড় হও, আমি গিয়ে তোমাদের কাছে বলবো, বাবা এই কাজটা করে দাও। এক একটা অফিসে ডিজি হও, সচিব হও, তোমাদের কাছে আমরা যাব ফাইল নিয়ে, উন্নয়ন নিয়ে, এলাকার সমস্যা নিয়ে। এরকম জায়গায় তোমাদের প্রত্যেককে আমরা দেখতে চাই। আমি এখন আসল প্রসঙ্গে আসি, সেটা হলো যে এলাকায় অনেক সমস্যা আছে। আমি কতগুলো কথা বলবো। বিশেষ করে এখানে অনেক হিন্দু সম্প্রদায় আছে। আব্বার সাথে যে হিন্দু সম্প্রদায়ের যে একটা আর্থিক সম্পর্ক ছিল, আপনারা জানেন না। আমার বাজারে দেওয়ান সালাউদ্দিন বাবু নামে 15টি বই আছে। এক জীবনে আমি, এটা আমার একটা আত্মজীবনী বই। আমি জেলে 3বার ছিলাম। আমার জেল, আমার গড়, জেল জীবনের কথা, আলো আদারের জেলখানা, এই 3টা বই আছে। 3বার জেলে গিয়ে লিখেছি। আর বাবাকে নিয়ে একটা বই দিয়েছি, বাবার ছায়া বেড়ে ওঠা। এখানে যারা আছে, এইসব 80% ঘটনা আপনারা কেউ জানেন না। 64-এ রাইট হয়েছিল আব্বার জন্য। সেই টঙ্গী থেকে শ্রমিককে আইসা এলাকায় হিন্দুদের হত্যা করতে পারে নাই, তাদের সম্পদ লুণ্ঠন করতে পারে নাই। এবং হিন্দুরা আব্বাকে দেবতার মতো, মানে তাদের ভগবান অনেকে মনে করত, যে দেওয়ান সাহেব ছিল দেখে আমি বেঁচে আছি। অনেকে ইন্ডিয়া চলে গেছে, আমরা গেলে কখনো কখনো দেখা হইলে তারা আমাদের কি সম্মান করে আমি বুঝাইতে পারবো না। তো আমরাও সেই অসাম্প্রদায়িক এয়ারপোর্ট চাই, এই পূজা মণ্ডপ, কিংবা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু টেলিফোনে তাদের সমস্যার সমাধান করি। বিপ্লব হয়তো অনেক বেশি সময় দিতে আমি পারি না, কিন্তু আমি কিন্তু সেই আন্তরিকতা বুঝি যে আমার বাবা বলে গেছে, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে হবে। এখানে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। এদেশের নাম 90% লোক মুসলমান, 8 হিন্দু, কিন্তু তাই বলে তারা কম দেখে তাদের উপর অত্যাচার নির্যাতন হবে, এইটা আমরা মানব না। এবং এরকম নির্যাতন এই এলাকায় যদি কেউ করে, সে আমার দলের লোক হইল, তাকে আমি কোনো ছাড় দেবো না, আমি বলে দিলাম। এরা ভাই ভাই, এদেরকে সম্মানের সাথে রাখতে হবে। আমি আরও কয়েকটা বলতে, গার্মেন্টসের ব্যাপার আপনাদেরকে, আমি এখানে গার্মেন্টস অনেক শ্রমিক ভাই বোনরা আছে, তাদের ধন্যবাদ জানাই। আপনাদের যে অসন্তুষ্টি ছিল মালিকদের সাথে, আপনাদের ভুল বোঝাবুঝি, বেতন নিয়ে, আরও সুযোগ সুবিধা নিয়ে, আমি এগুলা বুঝি না, আমিও এমপিও না, কিন্তু আমার এটুকু মনে হয়েছে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে। এবং অন্য দেশ থেকে একটা প্রক্রিয়া হয়েছে যে গার্মেন্টস বাংলাদেশে বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা করেছি যে ঠিক আছে, আপনাদের দাবি দাও আদায় করেন, কিন্তু গার্মেন্টসগুলো চলুক। কারণ এই গার্মেন্টসের সুবাদে আজকে লক্ষ লক্ষ মা বোন একটা সুবিধা পাচ্ছেন, অস্বীকার করার উপায় নেই। আপনি স্বাবলম্বী হচ্ছেন, আপনি বেঁচে আছেন, আপনি আরেক জায়গায় চাকরি করতে পারবেন। যেমন গার্মেন্টস বাংলাদেশে নাই, আপনি কি চাকরি করবেন? আপনি তো ওইভাবে লেখাপড়া জানেন না। এই এলাকায় আজকে যে এই যে বড় বড় শার্ট, জ্যাকেট, দামি মোবাইল, টাকাটা কই পাইছেন? সেই গার্মেন্টসে বাড়িঘর ভাড়া দিয়ে আজকে 20 বছর আগে আপনি কী ছিলেন আমরা জানি। আজকে আপনি 8 লাখ 10 লাখ টাকা ভাড়া পান কি সুবাদে? এই গার্মেন্টস প্রতিষ্ঠান টিকে আছে দেখে তো। অতএব এটাকে পজিটিভলি নেন, তাদের প্রতি দয়া মা হন। খালি 6 মাস 1 বছর পর বাড়ি ভাড়া বাড়েন না, তাদেরকে আপনার কাছে মনে করে তাদের সাথে রাখেন, এটা কাজে দেবে। এবং আমরা চাই যখন আমি এমপি হব, তখন আপনাদের যাতে অন্যায়, অত্যাচার, অবিচার কোনো গার্মেন্টস করলে এমপি হিসেবে ওইটা আমার দেখার দায়িত্ব। কিন্তু এখন আমি দেখতে পারতেছি না, আমি বলে দিলাম অপেক্ষা করেন। আমি আসছি, বিপ্লব আসছি, কোনো গার্মেন্টস হলে আমরা ফোন দিয়ে বলবো যে কী সমস্যা পাই, আমি আসতেছি, ওদের সমস্যা আমাকে দেখতে হবে। অন্তত এয়ারপোর্টের ব্যাপার আমি দেখব, এটা আমি আপনাদের বলে দিলাম। আর একটা হলো
আমার কাছে অনেকে অভিযোগ করে যে আচ্ছা নতুন বাড়ি কেউ বানাইলে তো সেইখানে কিছু কিছু লোক এসে বলে বিএনপির নাম কয়, কখনো আপনাকে নাম কয়, টাকা দিতে হবে। আওয়ামী লীগের সময় এগুলা হয়েছে, এখন আওয়ামী লীগ নাই, তাহলে এটা কারা? এদের ব্যাপারে তো আপনার কিছু ব্যবস্থা নেওয়া দরকার ইলেকশন আগে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম কোনো ঘটনা আমি এই এলাকায় ইয়ার পরে কোথাও আমি দেখতে চাই না। এবং এরা যারা করে তারা আমাদের দলের লোকও না, এবং আমার কাছে বিচার আসলে সমুচিত জবাব দেওয়া হবে। ভবিষ্যতে এইসবের নামে যদি বারবার অভিযোগ আসে, তারা মঞ্চে থাকবে না, ভবিষ্যতে পদ পাবে না, কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আমার আশেপাশেও থাকবে না, বিপ্লবের আশেপাশে থাকবে না। আমরা এদের সমুচিত জবাব দিব। দলের নাম ভাঙিয়ে অশ্লীল লোকের কাছ থেকে টাকা নেবেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পতন হইল কেন? এইসব কারণে, কারণ জনগণকে ভোগান্তি দিছে। নিজেরটা খালি ভালো বুঝছেন, মানুষের দিকে তাকান নাই। আপনি একটা বড় পদে ছিলেন, আপনি মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আপনি কাউরে কিছু মনে করেন নাই, টাকাটাকে বড় মনে করছেন। এর লেগে আপনাদের কোনো দরদ নাই। পৃথিবীর ইতিহাসে নাই যে একটি স্বৈর শাসকের পতন ঘটনা পর চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব সুদ্ধা পালাইছে। কেন তোরা পলাশ কেন? তোরা লক্ষ লক্ষ ভোট পাইছ, তখন জনপ্রিয়তা সীমাহীন, ভোট আছে 2 লক্ষ, তুই 1,90,000 ভোট পাইছ। তুই জনগণের কাছে যা, তখন গিয়া সালাম দে, ভাই আপনি বাঁচান, তুই ঢাকায় বয়ে আসো, তুই ইন্ডিয়া বয়ে আসো, কেন? তোর টাকা। এইভাবে গায়ের জুড়ে চললে যে এরকম পতন হবে তারা চিন্তা করতে পারে না। পৃথিবীর ইতিহাসে নাই কোনো স্বৈরা শাসক পতন ঘটনার পরে সেই শাসক এসে কোনো দেশে আবার মসনদে বসছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একটা উদাহরণে পৃথিবীতে নাই। আমি দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা স্বপ্ন দেখে তাদের আপাইসা আবার চেয়ারে বসবে গদিতে, এরকম স্বপ্ন 17 বছর আমিও 100টা দেখছি, কোনো স্বপ্ন পূরণ হয়নি। ওদের এইসব একটা স্বপ্ন তো কিছুই না, এরকম স্বপ্ন দেখতে থাক আর ঢাকায় ইন্ডিয়া পলায় থাক, সমস্যা নাই। ওনার স্বপ্ন দেখতে দেখতে আমরা 17 বছর গেছে, 2-4 বছর যাক নাই, নাহলে তো বুঝবো না যে আমাকে যে কষ্ট দিছে, কষ্টটা আসলে এটা ওজন কত। আর একটা হলো মাদক ব্যবসায়ী। আমাকে প্রশ্ন করে অনেকে টেলিফোনে যে আগে আওয়ামী লীগের সময় যারা মাদক ব্যবসা করত, এদের অনেকে এখন এলাকায় আছে, এরাও মনে হয় ব্যবসার সাথে জড়িত, কিন্তু এগো শেল্টার দেয় কেনা, এদেরকে পাহারা দেয় কেনা, এরা এত সাহস নিয়ে এলাকায় থাকে কেমনে, আর ব্যবসা করে তাহলে কেউ কিছু কয় না কেন? আমি একটা কথা বুঝি, এরা অনেকে থাকতে পারে, কিন্তু এরা মাদক ব্যবসা করবে সেই শেল্টার বিএনপি কোনো নেতা দেখবে, ওরকম নেতা আমার প্রয়োজন নাই, আমাদের দলে ওরকম কোনো নেতা স্থান হবে না। যারা যুব সমাজকে ধ্বংস করতেছে, আমি পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, অনেক মা বাবা মানে সুইসাইড করতেছে, বলে আমাকে এই টাকা দাও, আমাকে মোবাইল দাও, আমি ওইটা করব, পড়াশোনা বাদ দিয়া। একটি সন্তান একটা পিতামাতার সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তার বাবা মা দেখছে, কিছু করতে পারছে না, এইটার তো আল্লাহর তরফ থেকে গজল নাজিম হবে। এই ব্যবসা করে যারা সম্পদশালী হচ্ছে তাদের কোনো কিছু থাকবে না, আপনি অপেক্ষা করেন, কোনো কিছু থাকবে না, এবং তারাও যে শান্তিতে থাকে এটা আমি বিশ্বাস করি না। অতএব এই মাদক ব্যবসার সাথে যদি আমাদের কেউ জড়িত থাকে, আমি আজকে সাবধান করে দিলাম, এরকম কোনো লোক এই দলে স্থান হবে না, এবং এই দলে কোনো পদ পদবি দায়িত্ব নিয়ে আমাদের আশেপাশে ঘুরঘুর করবে, সেটাও আমরা প্রশ্রয় দেব না। আমি ডাক্তার সালাউদ্দিন আপনাদের কথা দিয়ে গেলাম। এবং সর্বশেষ, ইট বালি সিমেন্ট, আজকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ একটা বাড়িতে 4% জমি কিনছে, জমি কিনে সে বাড়ি বানাবে। একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের স্বপ্ন, কষ্ট করে টাকা জমায়, চাকরি থেকে, ব্যবসা থেকে, কখনো ব্যাংকের থেকে কিছু লোন নেয়, কিছু আছে পরিবারের থেকে কিছু ধার করে, তারপর বাড়ি কাজ শুরু করে। সেই বাড়ি আপনি বললেন যে আমি ইট বালি সিমেন্ট দেবো, লোকটা অনেক চেষ্টা করলো, একটা কাল্পনিক চিত্র বলতেছি কিংবা সত্য ঘটনা অন্য এলাকার, লোকটা অনেক বোঝানোর চেষ্টা করে, ভাই আমার কাজটা আমি করি, আমাকে করতে দেন, করতে দিল না। তারা দায়িত্ব নিল, যান ইটের মার্কেট কত, 30,000 টাকা, 3,000 ইটের দাম 30,000 টাকা, আচ্ছা 30,000 টাকা দেয়, 1 নম্বর ইট দেবো, দিয়ে একবার 1 নম্বর ইট দিয়া তারপর সে এখন 2 নম্বর ইট দেয়। 2 নম্বর ইট হইল 24,000, 23,000, 22,000 টাকা।
নিজের বাড়ি বানাচ্ছে কষ্ট করিয়া, সে কি রাত্রে ঘুমাইতে পারতেছে? সে দেখতেছে যে 2 নম্বর দিয়ে একটা বাড়ি বানাচ্ছে, সে কিন্তু ঘুমাইতে পারতেছে না। তারপরে বলে স্যার 3000 ইটও নাই, ইট আছে 2700 2800। এই যে আপনি জুলুম করতেছেন, এটা তো গজব নাজিব হবে। তবে গিলের ব্যবসা আমারে দিবেন, ওই কাজ করবেন যে কন্ট্রাক্টর করবেন যে তুই কত 300 টাকা, তুই 320 টাকা, আমার লেগে 20 টাকা নিবি। আমি বলে দিলাম এখন থেকে বিএনপি কোনো নেতাকর্মী ইট বালি সিমেন্ট গিলের ব্যবসা করতে পারবে না। যার বাড়ি সে বানাবে। এইসব আজারা কাজ করেন না ভাই। এই হারামের টাকা দিয়া সম্পদশালী হইয়া কিছুই পাবেন না। এই গজব আপনার সন্তানের উপর, পরিবারের উপর নাজির হবে। আমি বলে দিলাম, আমরা নামাজ পড়ি, আপনি নিজেকে কি মনে করছেন? আর আমরা জানলে আপনার পদও থাকবে না, বক্তৃতাও থাকবে না, এবং আমাদের আশেপাশে থাকতেও পারবেন না। এইসব বদনাম নিয়ে আমরা জনপ্রতিনিধি হইতে চাই না। আমি স্পষ্ট করে বলে দিলাম, এরকম দৃষ্টান্ত আমি যেন এই এলাকায় না দেখি। আওয়ামী লীগ এগুলো করছে দেখে তো আওয়ামী লীগ আজকে পলাইছে। জনধিক্ষিত, গণধিক্ষিত এইসব আকাম করছে, কাউরে মানুষই মনে করে না। কেন? বহু ব্যবসা আছে। এই ব্যবসা কেন দেন? মানুষকে কষ্ট দেন কেন? জনগণের যে কষ্ট, এরকম কাজ কেউ করবে না। আমার দলে কোনো নেতাকর্মী করবে না। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, আমরা একটা সুন্দর বাংলাদেশ, গ্রিন সাভার, ক্লিন সাভার আমরা করতে চাই। গ্রিন সাভার, ক্লিন আসলে আমরা করতে চাই। অতীতে আমরাও হয়তো অনেক কিছু বুঝি নাই, কিন্তু এইবার উন্নয়নের দিক থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলাকে আমরা গুরুত্ব দিব। আমি শান্তি চাই, মহিলাদের নিরাপত্তা চাই। গার্মেন্টসের লোক আসবে, তার টাকা ছিনতাই করবেন আপনি, তার মোবাইল নিয়ে যাবেন, এগুলো এলাকা হবে না। যারা গিলা করবে তাকে এলাকা থেকে বিতরণ করে দেবো। পুলিশকে ধরে দিবেন, পুলিশকে ধরে দিবেন, পুলিশ একটা 54 দিয়ে দিব, আপনি টাকা বেশি দিয়া কোর্ট থেকে যাবেন দিবেন। পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করে দেবো। এলাকায় বাড়ি ঘর থেকে আপনি বিতরণ করে দেবো। আপনি কোনো জায়গায় থাকতে পারবেন না, কোনো এলাকায় বাড়াতে পারবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কিছু পদক্ষেপ নেওয়াতে জামগড়াতে কাজ শুরু হয়েছে। জামগড়া আগের থেকে অনেক কমছে। এবং আপনি বলেন যে আপনি সুন্দর সুন্দর কথা কয়ে গেলেন, তো এখন এরকম যদি আরও ঘটনা 2-1 দিন পরে পরে কই পাবো? হ্যাঁ, বুদ্ধি আছে। আমার একটা মোবাইল আছে, যে মোবাইলটা আমি ধরি, আমার কোনো পিএস নাই, 100% আমি ছাড়া এই মোবাইল কেউ ধরবে না, একটা ফোনও কেউ ধরবে না। নাম্বারটা রাখেন 017, নাম্বারটা সহজ, মনে রাখতে সুবিধা হবে, 6208। আর এটা হোয়াটসঅ্যাপের নাম্বার, মোবাইল নাম্বার। কোনো ফোন না দিলে মেসেজ দিয়ে, কোনো তথ্য থাকলে নাম বলার দরকার না, খালি তথ্য দেন যা অমুক লোক এই কাজটা করতেছে, এমপি সাহেব কী ব্যবস্থা করবেন করেন। 01722222208 01722222208 6টা 2 তারপর 08। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের কাছে সমর্থন চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে আমি জনপ্রতিনিধি হয়ে, এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে আপনাদের কল্যাণে এই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এবং যেসব কথা বললাম, মাদক ব্যবসায়ীদের নির্মূল, চাঁদাবাজ, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমি যেন সুযোগ পাই, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই সুযোগ করে দেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পাশে, আপনাদের সাথে আমি আছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মোহন, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।